এখন একটু কাগজপত্রের মর্ম বুঝতেছি, এই জন্য আপনাদের বলছি এখানে এসে এতদিন ভোট দিয়েছি, এখন বলছে তোমার নাম কেটে গেছে। আমরা সব বাংলাদেশি, আর যারা বাংলাদেশি তারাই এখানে, ওরা রোহিঙ্গা, আমরাই রোহিঙ্গা, ওরাই ভালো। তা 5 বছর পর একটা নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারলাম না। আমারও তো মতামত থাকা দরকার, আমিও তো এই ভারতেরই নাগরিক। কিছু করার নেই, আমাদের সাধারণ মানুষের কিছু করার নেই। ভোটটা নেওয়ার সময় তো মাথায় হাত বলে সবাই নিয়ে নেবে। একটা ঘরে 5 জনের মধ্যে 4 জনের হয়ে গেছে, একজনও বাদ। এটা কিভাবে হয়? একজনও বাংলাদেশ থেকে, বাবা মা কলকাতার আর ছেলে মেয়েগুলো বাংলাদেশ, এটা কিভাবে হয়? প্রথমে আমাদের অমিত স্যার নিজেই তো তাড়িপার, ওর নিজস্ব ঠিক ডকুমেন্টসগুলো দেখাক, প্রধানমন্ত্রী ওর নিজস্ব ডকুমেন্টগুলো দেখাক আমাদের কাছে, আমরা তারপরে ওর কথাগুলো মানবো। নির্বাচন কমিশন তো বিজেপির দালাল, ও তো পুরো সরাসরি দালাল, তো প্রমাণ করে দিচ্ছে সব জায়গায়। মা বাবা যদি ভারতীয় হয় তার ছেলে কিভাবে তার নামটা বাদ যায়, এটাই চিন্তা। যে আমরা যদি ইনভ্যালিড হয়ে গেলাম, এত সারা দেশে যে যে জায়গায় স্যার হচ্ছে বাদ যাচ্ছে, তো সেই ভোট দিয়ে তৈরি করা সরকারটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড? ভোটটা দেওয়ার জন্যই তো এত কষ্ট করছে আমার বাচ্চারা। তো তুমি পিএম এর বাড়ি পেয়েছো, আবাস যোজনার বাড়ি পেয়েছো, তখন তো তোমার ভোট ছিল। হ্যাঁ, তখন তো তুমি ভোটার বলেই বাড়িটা দিয়েছে। হ্যাঁ, তো তাহলে এখন বাদ দিয়ে দিচ্ছে? ওইটাই তো কথা। পুরো সব প্রমাণ আমরা সব জেরক্স করে সব জমা দিয়েছি। তাহলে এবার আমরা আর কি জমা দেবো? এবার আর কি প্রমাণ আমাদের তাহলে দেখাতে হবে যে হ্যাঁ আমরা এখন ঘরে বসেন তুই? মেটিয়াবুরুজ দক্ষিণ 24 পরগনার এই অঞ্চলে সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয়, একটি আতঙ্কের পরিমাপ। এই দক্ষিণ 24 পরগনা জেলায় মোট 2,22,929 জন ভোটার বাদ পড়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি মেটিয়াবুরুজ বিধানসভায়, প্রায় 39,000-এরও বেশি নাম মুছে গেছে তালিকা থেকে। পাহাড়পুর আর জাহাজিপাড়ার মাত্র 2টি ওয়ার্ডে ঘুরে দেখা গেল শুধু এই 2টি ওয়ার্ড থেকেই 1,000-এরও বেশি মানুষ হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছেন ভোটার তালিকা থেকে। এই অদৃশ্য হওয়ার গল্পটাই আসলে সবচেয়ে বড় বাস্তব। দীর্ঘকাল দিয়ে আসছে, আর এখন বলছে তোমাদের নাম কাটা, নতুন করে লিস্ট করো। এ আবার কোন ধরনের কথা? তোমার নাম আছে না কেটে দিয়েছে? আমার আছে, আমার হাজব্যান্ড গায়েব। ওয়াইফ আছে, হাজব্যান্ড গায়েব। আমার হাজব্যান্ড তাহলে অন্য জায়গা থেকে না আবার আসছে। তোমার হাজবেন্ড তাহলে বোধহয় বাংলাদেশ থেকে এসেছে, তুমি জানো এসছে, না। হ্যাঁ, ওই জন্যে ওকে আউট করলো, আমাকে রেখে দিয়েছে। আমারটাও প্রথম নাম করা ছিল, তারপরে 2000 লিস্টে দেখছে নাম রয়েছে, আমারটা আসলো, আমার হাজব্যান্ড একদম গায়েব, মৃত হয়ে গেল। স্কুলে সব কিছু ডকুমেন্টস জমা দিতে বললো, সব কিছু ডকুমেন্টস জমা হলো, ওর কাগজে দেখা গেল এসছে কি ওর ফল, ওরা 6 ভাই বোন, কিন্তু আদেশ ওরা 4 ভাই বোন, 2 বোন 2 ভাই, তো 6 ভাই বোন। আমার শ্বশুর মরে গেছে এই 13 বছর, তাহলে 2টো ছেলে মেয়ে কোথা থেকে জন্ম দিল? তবুও সব কিছু ডকুমেন্টসে দেওয়া হয়েছে। দেওয়ার পরে তবু ওরাম আসছে, আমার 2টো ননদেরও ওরাম আসছে, আমার দেওয়ারেরও ওদেরগুলো ঠিক হলো, সবই ওর বাবা সব ডকুমেন্টসগুলো দিয়েছে, সবই ঠিক হলো, ওর বাবার বেলা ওই আসছে। তাহলে আমার শ্বশুর কবর থেকে আবার 2টো জন্ম দিল? এগুলো বদমাশগিরি না বলুন? লোকের তো ব্রেন আউট হবেই কি না হবে বলুন? সব কিছু আছে, সব ডকুমেন্টস আছে। আমার শ্বশুরেরও ডকুমেন্টস দেওয়া হয়েছে, আমার শ্বশুর মরে গেছে তাহলে দেখ, আমার শ্বশুরেরও যত ডকুমেন্টস সব কিছু দেওয়ার পরে সব কিছু ওকে। তারপরেও যদি বলে এই ওর এরকম হয়েছে, তাহলে আর আমার কিছু করা আছে? ফের এই অনলাইনে আবার ফর্ম ফিল আপ করে আবার জমা দেওয়া হয়েছে, দেখা যাক কি করে। একটার পর একটা লাইন হ্যাঁ, চলেই যাচ্ছে, একটার পর একটাই তো দেখিয়েই যাচ্ছে, তোমার এই খালি লাইন দিয়ে যাও, জীবনটা লাইনেই চলে গেছে, আর কিছু না।
হ্যাঁ, আপনার নাম কি? নিয়ে বাদিয়ে দিয়েছে দিদা? আমার নাম টাম কিচ্ছু নেই মা, আমাদের দুটো ছেলে আর একটা আমি। হ্যাঁ, তা এখন যে তোমার তালিকায় নাম উঠলো না, ভয় লাগে কিছু হবে এরপর? এরপরে কি হবে না হবে সেটা মালিকের ইচ্ছা, আর তোমরা তো আসো, আর তোমার কোনো টেনশন নেই। আমি এখানকার মানুষ, আমি যাবো কোন জায়গায় তুমি বলো। তোমার ভোটার কার্ড আছে? হ্যাঁ, ভোটার কার্ড, আধার কার্ড আছে, সব কিছু আছে। প্যান কার্ড আছে? হ্যাঁ, শেষ। এইবারে হয়তো ভোটটা দিতে পারবে না, খারাপ লাগছে? খারাপ লাগবে না, এতদিন দিয়েছি আর এবারে খারাপ লাগবে না, সব দিন এখানে এসে দিছি আর এতদিনের ভোট, আর ফের যদি এরকম যদি করে তাহলে কী করতে পারি, এবার কি করতে পারি তোমরা বলো। কাগজপত্র সব তো জমা দেওয়া হয়েছে, এবার না দিতে পারলে কী করবো, তাহলে আমরা কি ঘর ছেড়ে চলে যাব? কোথায় যাবে? ওই হচ্ছে কথাটা, ওই হচ্ছে কথা মা। আমাদের সব ব্যাংকের খাতা আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে, আই কার্ড আছে, সব কিছু আছে আমার প্রমাণ সব কিছু, তাহলে আমি আর কি দিতে পারি বলো। প্রথমে যখন নোটিশ এসেছিলো, এক্সপেক্টও করছিলাম না নোটিশ আসবে, তো বললো যে এরকম বাবার নামের কোনো একটা মিসম্যাচ রয়েছে, হিয়ারিংয়ে ডাকা হলো। আমি যখন হিয়ারিংয়ে গেলাম, সেখানে দেখালাম যে আমার অ্যামিউনারেশন যে ফর্ম রয়েছে সেখানে তো বাবার নামের কোনো রকম ধরনের মিসম্যাচ নেই, তাহলে কিসের জন্য তো তখন ওনারা যে ছবি তোলার ওখানে ছবি তুললেন, ডকুমেন্ট দিলেন, বললেন নাম চলে আসবে, কোনো চিন্তা করে লাভ নেই। তো তারপরেই তো দেখলাম যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছি, এক্সপেক্ট করছিলাম যে ঠিক আছে, যাই হোক ওরা ডকুমেন্টস ভেরিফিকেশন করেছে, এত ডকুমেন্টস জমা দিয়ে এসেছি, কারণ চাইছিল একটা কি দুটো ডকুমেন্টস চাইছিল, আমি আমার যা যা এক্সট্রা ডকুমেন্টস রয়েছে আমি সব সাবমিট করে এসেছি। তারপর দেখলাম নাম নেই, নাম ডিলেটেড। কিন্তু মানে আরেকটা জিনিস দেখলাম যে যে সমস্ত প্রার্থীরা ভোটে দাঁড়াচ্ছেন, যে পার্টিরই হোক, তাদের নামগুলো ফটাফট উঠে গেল, মানে তড়িঘড়ি, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের নামটা বাদ গেল, এটা তো ফেয়ার না। আর আমাদের যেখানে গভর্নমেন্ট বলছে যে তোমরা যুব সম্প্রদায় তোমরা এগিয়ে আসো নেশন বিল্ডিংয়ের কাজে, নিজেরা জব ক্রিয়েট করে, আমরা সেই চেষ্টাটাই করছি, কিন্তু এগুলো করলে কি হবে। এবং এই যে প্রেশারটা, নাম বাদ গিয়েছে, ডকুমেন্টসের চাপ, মানে গোটা বাড়ির ফ্যামিলির মধ্যে সবার নাম এসছে, আমার আর আমার বৌদির নাম নেই। মা বাবা যদি ভারতীয় হয়, তার ছেলে কিভাবে তার নামটা বাদ যায়, এটাই চিন্তা। না, আমাদের যদি ডকুমেন্টস ঠিকঠাক না থাকতো, তাহলে 2024 লাস্ট ইলেকশন হয়েছে, আমাদের ভোটেই তৈরি একটা সরকার রয়েছে আমাদের দেশে, তো তাদের ভ্যালিডিটি নিয়ে তো তখন খুব অটোমেটিক্যালি লজিক্যালি কোয়েশ্চেনটা রেইজ হয় যে আমরা যদি ইনভ্যালিড হয়ে গেলাম, এত সারা দেশে যে যে জায়গায় সেটা হচ্ছে, বাদ যাচ্ছে, তো সেই ভোট দিয়ে তৈরি করা সরকারটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, যে না তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করে নতুন করে ফ্রেশ লোকসভা ইলেকশন হবে, ওদের নিয়ম অনুযায়ী। এটা না আমাদের কিছু বলে না, ওদের নিয়ম অনুযায়ী এই প্রশ্নগুলো তো আসছে। চরম অপমানিত বোধ করছি যে আমি মানে যে দেশটাকে আমার ঠাকুর দ্বারা এই জেনারেশন রক্ত দিয়ে ঘাম দিয়ে তৈরি করলো, মানে ইলেকশন কমিশন গঠন হয়নি সেই সময় থেকে আমার ঠাকুর দ্বারা এই দেশে রয়েছে, এখন হঠাৎ করে আমি বেনাগরিক হয়ে যাচ্ছি, বারবার ট্রাইব্যুনাল যাওয়া, হিয়ারিংয়ে যাওয়া, এগুলো খুবই একটা মানসিক নির্যাতনের মধ্যে রয়েছি। ৬৫ বছরের মনসুরা বিবি, পেশায় দর্জি, নিজের ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পাওয়া। সেই ঘরের নিচে দাঁড়িয়ে আছেন তিনি, সঙ্গে তার পরিবার। 7 জনের সংসার, তার মধ্যে 6 জনের নাম কেটে দেওয়া হয়েছে। 2002 সালের ভোটার তালিকায় তার নাম আছে, ছেলেদের নাম সেই তালিকার সঙ্গেই ম্যাপ করা। তার নাতির কাছে আছে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, মোটামুটি খুঁজে খাজে সব কাগজই আছে তাদের কাছে। কিন্তু এবারের খসড়া তালিকায় তার নাম হয়ে গেছে মনসুসুরা বিবি, একটা বানানের ভুল। এবং পরিবার অভিযোগ করেছে যে বানানের ভুলটা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে, আর সেই ভুলের মাসুল দিতে হচ্ছে মনসুরা বিবি এবং তার পরিবারের লোককে। সেই ভুলই মুছে দিয়েছে তাদের নাগরিক পরিচয়। একটা বানান, আর তার বিনিময়ে 6 জন মানুষ ভোটাধিকারহীন।
মা তোমার নামটা বাদ দিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুমি আগে ভোট দিয়েছো? হ্যা 2002-তে ভোট দিয়েছিলে? হ্যাঁ বাবা। তা এইবার যে নামটা বাদ দিল, কেন বাদ দিয়েছে কিছু জানো? না বাবা, জানিনি। সব কাগজপত্র জমা দিয়েছিলে? হ্যাঁ হিয়ারিং এ গেছিলে? হ্যাঁ, তোমার কি কি কাগজ আছে মা? সবই কাগজ আছে আমার। আইডেন্টি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সব কার্ড আছে আমার। রেশন কার্ড, আমার কোনো চিজটা কমই নেই। ওরা যদি ভুল করে ওটা করে, তো কিছু করার নেই আমরা। এইটা ওনার নামে? হ্যাঁ তোমার নামে যখন আবাস যোজনার ঘর হয়েছে তখন তো তোমাকে বৈধ ভোটার বলেই দিয়েছিল ঘরটা। হ্যাঁ, তাহলে এখন ভোট 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 দিতে পারবে না বলছে? ওইরকম করছে তো কী করবে বলো? নির্বাচন কমিশন যে তোমার নামটা বাদ দিয়ে দিয়েছে, সামনে তো ভোট আসছে, ভোট তো দিতে পারবে না। না, ওই তো অসুবিধা হয়ে যাচ্ছে। কি বলবে? কাকে কি বলবো বলো? কাকে বললে হবে সেইটাই জানার দরকার। তোমরা অ্যাপিল করেছো? হ্যাঁ, সব করেছে তো। আমার ছেলে নিয়ে গিয়ে কোর্টে পর্যন্ত গেছে। তুমি এই শরীরে কোর্ট অব্দি গেছিলে? না, আমার ছেলে মেয়ে গেছিল। তো ওই যে লাইন দিতে গেছিলে হিয়ারিং এর সময়, তখন গেছিলে? হ্যাঁ। এই শরীরে তুমি লাইন দিতে গেছিলে? ভোটটা দেওয়ার জন্যই তো এত কষ্ট করছে আমার বাচ্চারা। তো তুমি পিএম এর বাড়ি পেয়েছো, আবাস যোজনার বাড়ি পেয়েছো, তখন তো তোমার ভোট ছিল। হ্যাঁ। তখন তো তুমি ভোটার বলেই বাড়িটা দিয়েছে। হ্যাঁ। তো তাহলে এখন বাদ দিয়ে দিচ্ছে? ওইটাই তো কথা। আমাদের বাড়িতে টোটাল আছে 7 জন। 7 জনের মধ্যে 6 জনের নাম কেটে গেছে। আমার একটা দিদির আছে, মায়ের থেকে নিয়ে আমাদের সকলেরই ভোট কেটে গেছে। তো আমাদের মায়ের 2000 লিস্টে নামের একটা অক্ষরের মধ্যে ডিফারেন্স হয়ে গেছে বলে সেই জন্য নামটা কেটে দিয়েছে। তার মধ্যে আমাদের মায়ের দেখিয়েই তো ভোটের যত অ্যাপ্লাই করা ছিল সব মায়ের দেখিয়ে, ওই জন্য আমাদের সকলেরই নামটা কেটে গেছে। 2000 লিস্টের নামটা আমাদের সব পিনকোড নাম্বার সবই আছে এর মধ্যে। তার সত্ত্বেও আমরা অ্যাপ্লাই করে রেখেছি। এবার যদি ওনাদের হয় এলে ভোট দিতে পারবো, নালে দিতে পারবো না। মায়ের যখন আবাস যোজনাতে নাম আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন তো দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টে তো নিশ্চয়ই তো আমাদের নাম আছে। সেই হিসেব করে তাহলে আমাদের তো আশা তো থাকবে যে আমরা ভারতীয়। তখন তো আমাদের বলতে পারবে না যে এরা রোহিঙ্গিয়া কি বাংলাদেশি, এটা তো বলতে পারবে না। তখন হয়তো আবার নতুন কোনো সিস্টেম আইন বার হবে, সেই আইনের পরিপ্রেক্ষিতে হয়তো নাম আসতে পারে। এছাড়া তো কিছু রাস্তা নেই, আমাদের তো দেখতে পাচ্ছি না। চেষ্টা করে যাচ্ছি। এবার ওখান থেকে ভোট কমিশনার যিনি আছে তিনি যদি করে তাহলে হবে, নাহলে কিন্তু হবে না। ভোট কমিশনার তো বলেছে উনি প্রত্যেকটা ভোটারের পাশে পাথরের চাট্টানের মতো দাঁড়িয়ে আছে। ওইভাবে দাঁড়িয়ে আছে, মানুষকে পাথর দিয়েই মারছে হয়তো ধরে, নাহলে ওইভাবে কাটে কেন? এই একই চিত্র বারবার উঠে আসছে এলাকা জুড়ে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। বিয়ের পর সারনেম বদলেছে, ঠিকানা বদলেছে, আর সেই বদলই অনেকে বলছে হয়ে উঠেছে তাদের অপরাধ। অনেকের কাছেই আছে বার্থ সার্টিফিকেট, রয়েছে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত 13 ধরনের নথির একাধিক কপি। নতুন করে অ্যাফিডেভিট করেছেন তারা, যাচাই হয়েছে সেই কাগজ। কিন্তু তাও এই কাগজের বেড়া জাল থেকে তাদের কোনো মুক্তি নেই। প্রশ্ন করছেন, বিয়ে করাটাই কি তাদের দোষ হয়েছে? এবং সেটা ছুড়ে দিয়েছে তারা ইলেকশন কমিশনের কাছে, যা তারা দাবি করেন তাদের বাস্তব জীবনকে বুঝতে চায় না। তুমি সব কাগজ জমা দিয়েছিলে? হ্যাঁ, দিয়েছিলাম। কি কি কাগজ আছে? এই তো দেখো। হ্যাঁ, প্রায় সবই আছে। হ্যাঁ, জন্ম সার্টিফিকেট সবই আছে। জন্ম সার্টিফিকেটও আছে? হ্যাঁ, না, জন্ম সার্টিফিকেটও আছে। আমাদের কাজই লাইন দেওয়া হয়ে গেছে। এখন কাজ কর্ম সব ছেড়ে লাইন দাও, লাইন।
মোদি তো যেখান থেকে দিল্লিতে বসেছে তো লাইন, একবার ভোটের লাইন, একবার টাকার লাইন, মানে পরেশবার তো লাইনই দিয়েছে, গ্যাসের লাইন, কেরোসিন তেলের লাইন, মানে লাইন ছাড়া কোনো কাজই নেই। সাধারণ মানুষের একটাই কাজ এখন যে সকাল থেকে উঠে চলে যাও লাইন দিতে, কিছু করার নেই, আমাদের সাধারণ মানুষের কিছু করার নেই। ভোটটা নেওয়ার সময় তো মাথায় হাত বলে সবাই নিয়ে নেবে। নির্বাচন কমিশন তো বিজেপির দালাল, ও তো পুরো সরাসরি দালাল, তো প্রমাণ করে দিচ্ছে সব জায়গায়। কিছু এমন ডকুমেন্টস আমার কাছে আছে যে তাদের ডকুমেন্টস সঠিক নয়, তাদের কিন্তু নাম এসছে। তাহলে নির্বাচন কমিশন কোনো কাজ করেনি, অন্ধর মতো বিচার করেছে। যাদের ডকুমেন্টস সঠিক নেই তাদের নাম এসেই যাচ্ছে নির্বাচন তালিকায়। আমাদের ওয়াইফের পুরো ডকুমেন্টস সঠিক, একটাও ভুল নেই কোনো জায়গায়, তাকে তার নাম কি করে রিজেক্ট করে? তাহলে নির্বাচন কমিশন না কাজ করে অন্ধর মতো যাকে ভালো লেগেছে নিজের বন্ধু মনে করে, পীড়িত মনে করে তাকেই নাম তুলে দিয়েছে, আর যার নাম নেই মানে যার সঠিক আছে তাকে রিজেক্ট করে দিয়েছে। ওরা নিজেরা সিদ্ধান্ত করেছে, কিন্তু কোনো সুবিচার করেনি ওরা। নির্বাচন কমিশনকে তো বলতেই চাচ্ছি যে উনি বিজেপির দালালি করে কতদিন চলবে এইভাবে? এইসব কমিশনার না থাকাই দরকার ছিল আমাদের এই পশ্চিমবাংলায়। আমরা মুসলিম, আমরা উদ্বাস্তু, আমরা রোহিঙ্গা বাংলাদেশি, এটা ওরা বারবার সব জায়গায় উল্লেখ করছে, শুভেন্দু সব মিটিংয়েও উল্লেখ করছে। তাহলে যদি এই মুসলিমরা যদি রোহিঙ্গা বাংলাদেশি হয়, যখন ভারত থেকে আমাদের এই পাকিস্তান ভাগ হলো, ভারতের অংশ তো পাকিস্তান, তারপরেই তো আমাদের একটা ডিভাইডেড হলো। আমরা নিজেরা সিদ্ধান্ত করে নিয়েছি যে আমরা ভারতের মাটিতে জন্ম হয়েছি, আমরা ভারতের মাটিতে মরবো, ভারতের জন্য আমরা আমাদের জীবন দেবো। সেই সিদ্ধান্তে আমরা অনড় হয়ে আজ আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। তাহলে ওরা কি করে আমাদের সিদ্ধান্ত করে? সে তো প্রথমে আমাদের অমিত স্যার নিজেই তো তাড়িপাড়, ওর নিজস্ব ঠিক ডকুমেন্টসগুলো দেখাক, প্রধানমন্ত্রী ওর নিজস্ব ডকুমেন্টগুলো দেখাক আমাদের কাছে, যে আমরা তারপরে ওর কথাগুলো মানবো। আপনার তো বার্থ সার্টিফিকেটই আছে। হ্যাঁ আছে তো। তাহলে অসুবিধাটা কোথায়? কি জানি কিসের জন্য অসুবিধা, কিছুই বুঝতে পারছি জমা না। দিতে গেছিলে দিদি, তখন বার্থ সার্টিফিকেট সব জমা নিয়েছে? না তখন ওইটা জমা দেওয়া হয়নি, আমার বার্থ সার্টিফিকেটটা জমা দেওয়া হয়নি। তখন চাইওনি, তো বলেছে বাবা মার প্রুফ চাই, বাবা মার প্রুফ দিয়েছি, ওইসব চাইনি। আর আধার কার্ড, প্যান কার্ড, আই কার্ড সব দিয়েছি। তো ওইটা হলো কেন, কিভাবে হলো? এখানেই জন্ম, এখানেই জন্ম, এখানেই আমার বাবার বাড়িতে, এখান থেকে বেশি দূর না। তাই এবার যদি ভোটটা দিতে না পারো? কিছু করার নেই, কি করব, নাম থেকে লিস্ট থেকে তো বাদ দিয়ে দিয়েছে, আর কি করা যাবে বলুন? কিছু করার নেই, আবার দৌড়াদৌড়ি করতে হবে সব কাগজ নিয়ে। এই এলাকার অলিতে গলিতে অঞ্চলে ঘুরতে ঘুরতে বুঝলাম গল্পটা আরো ভারী হতে চলেছে। একটা পরিবার 10 জন, 10 জনেরই নাম আজকে ডিলিটেড। আমাদের দিকে নিজের ছোট বাড়ির দিকে ডেকে নিয়ে গেলেন শেখ আজারউদ্দিন। সকালের বৃষ্টিতে উঠোনে জল জমে আছে, তবুও সব উপেক্ষা করে একে একে বের করে আনলেন কাগজপত্র। 1953 আর 1992 সালের জমির দলিল, মিউটেশনের সার্টিফিকেট। কাগজগুলো পুরনো হয়েছে, হলুদ হয়েছে তার রং, ছিঁড়ে যাচ্ছে বহু জায়গায়, কিন্তু সেই কাগজগুলোকেই শেখ আজারউদ্দিন ল্যামিনেট করে রেখেছেন। বলছেন এই কাগজগুলোই এখন তার অস্তিত্বের প্রমাণ। এটা হচ্ছে আমার ঠাকুমার দলিল 1953 সালের। 1953 সালের দলিল থাকার পরেও এইটাও আমরা দিচ্ছি প্রমাণপত্র। এটা হচ্ছে মার দলিল, এখানে থাকা 1992 সালে কেনা হয়েছে। এইটা হচ্ছে মিউটেশনের কাগজ 1980 সালের। দাদু, দাদা, বাবা, কাকা সবাই নাম থাকার পরেও আমরা এই সব ডকুমেন্টস দেওয়ার পরেও আমাদের পুরো ফ্যামিলির নামে ডিলিট করা হয়েছে। কতজন আছে ফ্যামিলিতে? আমাদের ফ্যামিলির মধ্যে হচ্ছে 10 জনা। 10 জনকেই ডিলিট করে দিয়েছে? সবাই ডিলিট করা হয়েছে। কি কারণে ডিলিট হয়েছে কিছু জানানো হয়েছে? কিছু জানানো হয়নি আমাদের যে কি কারণে। হিয়ারিংয়ে ডেকেছে, হিয়ারিংয়ে ডাকাবার পরে নোটিশগুলো, যেই ডকুমেন্টসগুলো চেয়েছিল এই ডকুমেন্টসের মধ্যে আমরা এই সব ডকুমেন্টসগুলো সাবমিট করেছিলাম। সাবমিট করার পরে আমাদের ওই তোমার বিচারপত্রকে রেখে দেওয়া হয়েছিল। রেখে দেওয়ার পরে লাস্ট ফিনিশিং এই 6 তারিখে বোধহয় সব কটা একচোটে ডিলিট করে দিল। সামনে তো ভোট আসছে, ভোট তো দিতে পারবেন না। ভোট এবার যা করবে সে তো সরকারের উপরে আর কোর্টের উপরে নির্ভর। আমরা এর ছাড়া আর কিছু করতে পারি না। আর আমাদের সেই রকম ক্ষমতা নেই যে লাস্টে যদি টাকা পয়সা দিয়ে যে কেস লড়বো, সে ক্ষমতাও আমাদের নেই। এই দর্জির কাজ করি, খেটে খাই।
তার মধ্যে বাবা আমাদের এক থেকে দুবার স্ট্রোক রুগী, উনি আর কোনো কাজকর্ম করতে পারে না। তোমার 73 বছর হয়ে গেছে আমার বাবার। এবার বলুন, এইভাবে যদি হয় আমরা কোন দিকে যাব? আমরা কি বিদেশি, আমরা বাংলাদেশি? এত থাকার উপর দিয়ে আমাদের নামগুলো সব মনে করো সর্বনাশ করে দিল। এটা হচ্ছে আমার মা। মা আপনি তো অনেকবার ভোট দিয়েছেন এর আগে। হ্যাঁ, তো এবার ডিলিট হয়ে গেল কেন কিছু বলছেন তো আপনারা জানেন না। না কি করে কি করলো, সব জমা দেওয়ার পরেও আমাদের হয়ে গেল, আমরা সেটা কিছু বুঝতে পারিনি যে কেন এরম ভাব হলো আমাদের সঙ্গে। তাকে যদি নথিটাকে যদি গ্রহণ করছে না, তাহলে কাকে করবে তারা? আমাকে সেটা বুঝিয়ে দিতে হবে তো, তোমাকে এই নথিটা দাও তাহলেই আমি গ্রহণ করব। তোমার দলিলপত্রও দেখতে চাচ্ছি না আমি, তাহলে কি দেখবে উনি? আমি তো দলিলটা চুরি করে নিয়ে আসিনি, কেন পরে কালে আমার ছেলেকে ভুগতে হবে, আমার মেয়েদের ভুগতে হবে। আমার যদি নাম না থাকে আমার ছেলে মেয়েকেও তো সেই কষ্টটা ভোগ করতে হবে। কি তোমার বাবা 2026 কি SIR হয়েছিল, সেই ডকুমেন্টস নিয়ে আসো, তারা কোথায় থেকে দেবে যদি আমাদের নাম না থাকে? আমরা চাই ইলেকশনে আগে যেভাবে হোক আমাদের নামগুলো তুলে দেওয়া হোক, আমরা এইটাই চাই। এই যে 40,000 ভোটার ডিলিট হয়ে গেছে মেটিয়াবুরুজ থেকে, তাদের কপালে এখন চিন্তার দাগ এবং বুকে একরাশ ভয়। তারা কি আদতে এই নির্বাচনে তাদের ভোটটা দিতে পারবে? অনেকে বলছে যে এই নির্বাচনে ভোট না দিতে পারলেও তাদের মনে কোনো চিন্তা নেই, তাদের মনে কোনো ভয় নেই, কিন্তু তাদের নামটা যেন নথিভুক্ত হয়ে যায়। তাদের একটা অ্যাপ্রিহেনশন কাজ করছে ভিতরে যে যদি তাদের নামটা নথিভুক্ত না হয়, পরবর্তীকালে তাদের হয়তো দেশ থেকে পুশ আউট করে দিতে পারে। পরবর্তীকালে হয়তো তাদের নাগরিকত্বের উপর একটা বড় প্রশ্নচিহ্ন আসতে পারে। পরবর্তীকালে এইটার জন্য তাদেরকে এমন কনসিকুয়েন্সেস ফেস করতে হতে পারে যেটার জন্য তারা হয়তো প্রস্তুত নন। এইগুলোকে উপেক্ষা করবার জন্যে তারা চাইছে তাদের নামটা যাতে ভোটার তালিকায় উঠে যায়। নির্বাচন কমিশনের কাছে জোর হাত করে তারা আবেদন করেছে যে এইবারের মতো যেন তারা ভোটটা দিতে পারে। ভোটটা না দিতে পারলেও তাদের কোনো অসুবিধা নেই, তাদের নামটা যেন যেভাবে হোক উঠে যায়। হাতে ভ্যালিড নথি নিয়ে, কারোর কাছে বার্থ সার্টিফিকেট, কারোর কাছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, তারা সব সামনে এনে দেখিয়ে বলছে সব কাগজ আছে, কেন আমরা বাদ পড়লাম? এই কেনর উত্তরটা একমাত্র নির্বাচন কমিশনই দিতে পারে। কিন্তু এখনকার জন্যে বাংলার মেটিয়াবুরুজ কনস্টিটিউয়েন্সি থেকে ক্যামেরায় অর্ক সাহাকে সঙ্গে নিয়ে দীপানিতা দাস ও সোনাক্ষী ঘোষের সঙ্গে আমি তিতাস, নিউজ দ্য ট্রুথ NTT বাংলার জন্য।